আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আপনাদের আরিফ স্যার। আজকে আমরা পড়বো আইসিটির চতুর্থ অধ্যায় ওয়েব ডিজাইন পরিচিতি এবং এইচটিএমএল। ঠিক আছে, আজকের ক্লাসে আমরা ওয়েব ডিজাইনের পরিচিতি এটা পড়বো না, আজকে আমরা পড়বো এইচটিএমএল এর মৌলিক বিষয় সেটি। হ্যাঁ, আমরা জানি এইচটিএমএল এর পূর্ণরূপ কি। আমরা কিন্তু জানি এইচটিএমএল এর পূর্ণরূপ হচ্ছে হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। দেখো, তাহলে আমরা কি জানছি? হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। ল্যাঙ্গুয়েজ মানে কি? ল্যাঙ্গুয়েজ মানে কিন্তু আমরা জানি ভাষা, তাই না? মাত্র 310 টাকায় এইচএসসি 26 ব্যাচের জন্য শেষ মুহূর্তে ধামাকা অফার। শেষ মুহূর্তে আমাদের এইচএসসি 26 টার্গেট প্লাস কোর্সে যুক্ত হলে পেয়ে যাচ্ছ সকল সাবজেক্টের সাজেশন, সকল গ্রুপের পিডিএফ ও ক্লাস আকারে, বিগত বছরগুলোর বোর্ড এমসিকিউ উত্তর সহ পিডিএফ আকারে, প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ জ্ঞানমূলক অনুধাবনমূলক প্রশ্ন উত্তর পিডিএফ আকারে, ইংরেজি গ্রামার অংশে শর্টকাট টেকনিক ও দুর্দান্ত সব রেকর্ডেড ক্লাসেস, লিখিত অংশে শর্টকাট টেকনিক ও রেকর্ডেড ক্লাসেস, এইচএসসি পর্যায়ের সবচেয়ে কঠিন সাবজেক্ট আইসিটির শেষ মুহূর্তে দুর্দান্ত সব রেকর্ডেড ক্লাস, এছাড়া পড়াশোনার রুটিন, এ প্লাস গাইডলাইন সবকিছু থাকছে মাত্র এই 310 টাকার কোর্সে। যারা এখনো আমাদের কোর্সে যুক্ত হও নাই, খুবই দ্রুত করো। আমাদের কোর্সে যুক্ত হতে ভিডিওতে দেওয়া নাম্বারে 310 টাকা কোর্স ফি পাঠিয়ে এই নাম্বারই হোয়াটসঅ্যাপে আমাকে জানাবে কোর্স ফি পাঠিয়েছি, সাথে সাথে তোমাকে গ্রুপে যুক্ত করে নিব। তখন থেকে তোমার এই প্লাস প্রস্তুতি শুরু হয়ে যাবে। ল্যাঙ্গুয়েজ মানে জানি ভাষা, তাহলে এইচটিএমএল থেকে একটি ভাষা। এইচটিএমএলটাকে আসলে ভাষা বলা চলে না, আবার বলাও যায় ভাষা, কারণ আমরা যখন একটি ওয়েবসাইট তৈরি করব এইচটিএমএল এর মাধ্যমে, তাহলে এই এইচটিএমএল দ্বারা আমরা কি করব? একটা ওয়েবসাইটের আমরা ডিজাইন তৈরি করতে পারবো না? ডিজাইন, বিভিন্ন ধরনের ইমেজ দিতে পারবো, বিভিন্ন লিংক দিতে পারবো, এগুলো এইচটিএমএল ব্যবহার করে আমরা পারবো। তো এটাকে ভাষাও বলা চলে। তো আসলে আমরা এইচটিএমএল একটু মৌলিক বিষয়টা একটু আমরা জানতে হবে। হ্যাঁ, দেখো এখানে বলছে প্রকৃত অর্থে এইচটিএমএল কোনো প্রোগ্রামিং ভাষা নয়। আসলে এটা কিন্তু কোনো প্রোগ্রামিং ভাষা নয়। হ্যাঁ, ওয়েব ডিজাইন, ওয়েব পেজে টেক্সট, অডিও, ভিডিও, গ্রাফিক্স বা অ্যানিমেশনকে সুন্দরভাবে সাজাতে বা ফরম্যাট করতে এইচটিএমএল ব্যবহার করি। তাহলে আমরা কি করছি দেখছো? বললাম না যে এইচটিএমএলটা আমরা কি করব? সুন্দরভাবে একটা ওয়েবসাইটকে সাজাইতে, সেখানে ইমেজ অ্যাড করতে, ভিডিও অ্যাড করতে আমরা এটাকে ব্যবহার করব, এইচটিএমএলকে ব্যবহার করব। এটা আসলে কোনো ল্যাঙ্গুয়েজ মানে ভাষা না। যেমন কম্পিউটারের ভাষা, যেমন সি প্রোগ্রাম একটি ভাষা, তারপরে জাভাস্ক্রিপ্ট একটি ভাষা, এরকম এইচটিএমএল কিন্তু একটি ভাষা না। কিন্তু এইচটিএমএল দিয়ে আমরা কি করতে পারি? ওয়েবসাইট তৈরি করতে পারবো এবং ওয়েবসাইটের ডিজাইন করতে পারবো, তাই তো? তারপর দেখো আমাদের বলছে 1990 সালে জেনেভার সার্ন নামক একটি সার্ন নামক একটি গবেষণা প্রতিষ্ঠানে কাজ করার সময় টিম বার্নার্স-লি সর্বপ্রথম এইচটিএমএল আবিষ্কার করেন। তাহলে কে করে? টিম বার্নার্স-লি আবিষ্কার করে কত সালে? 1990 সালে। ঠিক আছে, তো এটির আমাদের প্রথম এটাকে আপগ্রেড করা হয় 1995 সালে আপগ্রেড করা হয়, সেটিকে নাম দেওয়া হয় এইচটিএমএল ভার্সন 2.0, তাই তো? তারপরে ঠিক 2 বছর পর 1997 সালে আমাদের কি করা হয়? এই এইচটিএমএল ল্যাঙ্গুয়েজকে কি করা হয়? এইচটিএমএল কে 3.2 তে আপগ্রেড করা হয় এবং এই একই সালের ডিসেম্বর মাসে আমাদেরকে এই এইচটিএমএল 4.0 ভার্সন কি করা হয়? বাজারে আসে। তারপর ঠিক 2017 সালে আমাদের ডিসেম্বর মাসে এইচটিএমএল এর সর্বশেষ ভার্সন হচ্ছে এইচটিএমএল 5.2। তাহলে আমরা এখন যে এইচটিএমএল গুলো পড়ি সেটার ভার্সন কত? এইচটিএমএল 5.2। এখন দেখো আমাদের এইখানে কিছু কথা দেওয়া আছে। এই যে এখানে বলা হচ্ছে CERN অবস্থিত হয় কোথায়? সুইজারল্যান্ড। এটার অবস্থান কোথায়? সুইজারল্যান্ড। এটি কিন্তু আমাদের ঢাকা বোর্ড 2023 সালে এটা কিন্তু এমসিকিউ আকারে আসছিল। তারপর আরেকটা আছে এইচটিএমএল এর উদ্ভাবক কে? টিম বার্নার্স-লি। এটা কিন্তু আমাদের যশোর বোর্ড 2017-তে আসছিল। তার মানে এখানে কিন্তু আমাদের বেশ কয়েকটি প্রশ্ন আছে। তারপরে বলছে ওয়েব পেজ ডিজাইন হলো কি? এইচটিএমএল ডকুমেন্ট তৈরি। এইচটিএমএল ডকুমেন্ট তৈরিকেই বলা হয় ওয়েব পেজ ডিজাইন। তারপর বলা হচ্ছে ওয়েব পেজ তৈরিতে ব্যবহৃত হয় এইচটিএমএল। এটি কিন্তু রাজশাহী বোর্ডে 2016 সালে আসছিল। তো দেখো এইখান থেকে কিন্তু আমাদের প্রশ্ন আসে, তো এটা অবশ্যই আমাদেরকে একটু পড়তে হবে। এখন দেখো এইচটিএমএল যেহেতু একটা ল্যাঙ্গুয়েজ, এই ল্যাঙ্গুয়েজের কি থাকবে? কিছু সুবিধা থাকবে, কিছু অসুবিধা থাকবে। তাহলে আমরা সুবিধাগুলো একটু দেখি। সুবিধা হচ্ছে এটি একটি ইউজার ফ্রেন্ডলি ওপেন টেকনোলজি। কি টেকনোলজি? ওপেন টেকনোলজি। তারপর বলছে সর্বোপরি ব্যবহার করা হয়। এটি সর্বোপরি সবাই ব্যবহার করতে পারে। অধিকাংশ ব্রাউজার সাপোর্ট করে। তার মানে কি? অধিকাংশ ব্রাউজারই এই এইচটিএমএল কে সাপোর্ট করে। তারপর বলছে ব্যবহার ও সিনট্যাক্স সহজ, তাই এইচটিএমএল শেখা সহজ। এটার ব্যবহার এবং সিনট্যাক্স গুলো একদমই সহজ, এই কারণে এটা শেখাও সহজ। তারপর বলা হচ্ছে উইন্ডোজের সাথে ডিফল্ট থাকে, তাই আলাদাভাবে কিনতে হয় না।
যেমন আমরা যদি ফটোশপের কথা বলি বা এমএস ওয়ার্ডের কথা বলি, এগুলো কিন্তু আমাদেরকে আলাদাভাবে কিনতে হয় কিন্তু বা ডাউনলোড করতে হয়, ইনস্টল দিতে হয়, কিন্তু এটা আমাদের উইন্ডোজের সাথেই থাকে, এটাকে আলাদাভাবে আমাদের কি করতে হয় না, ডাউনলোড অথবা ইনস্টল দিতে হয় না। তারপর বলা হচ্ছে যে কোনো টেক্সট এডিটরে কোড করা যায়, তাহলে HTML কোড আমরা কি করতে পারবো, যে কোনো টেক্সট এডিটরে এটা করতে পারবো। তারপর বলা হচ্ছে পেজের সাইজ কম হওয়াতে হোস্টিং স্পেস কম লাগে, তাহলে আমাদের পেজের সাইজ কম হওয়াতে তা আমাদের হোস্টিং এর স্পেসটা কি হবে, কম লাগবে, জায়গা কম লাগবে। এটা তুলনামূলক ব্যয় কম, বলছে HTML এর তুলনামূলক ব্যয় কম। এখন আমরা তো সুবিধাগুলো করেছি, এখন আমরা অসুবিধাগুলো একটু দেখি। অসুবিধার মধ্যে প্রথম হচ্ছে শুধু স্ট্যাটিক ওয়েব পেজ ডেভেলপ করা যায় কিন্তু ডাইনামিক ওয়েব পেজ ডেভেলপ করা যায় না, এটা কিন্তু বড় একটা সীমাবদ্ধতা। আগে আমরা একটু জানি স্ট্যাটিক ওয়েব পেজ এবং ডাইনামিক ওয়েব পেজটা কি সেটা একটু আমরা জানি। দেখো স্ট্যাটিক ওয়েব পেজটা হচ্ছে ওই ধরনের ওয়েব পেজ যেখানে ডাটাগুলো সময়ের সাথে সাথে পরিবর্তন হয় না, যদি কিনা ওটাকে যে নিয়ন্ত্রণ করছে সে যদি ওটাকে না পাল্টায়, তার মানে নিজে থেকে সেটা পরিবর্তন হয় না। যেমন দেখো আমরা যখন কোথাও কোনো একটা ওয়েবসাইট থেকে মুভি ডাউনলোড করি বা কোনো একটা ওয়েবসাইট থেকে যখন আমরা অডিও গান টান ডাউনলোড করি, তখন দেখবা কি হচ্ছে, সেটার পেজ কিন্তু একা চেঞ্জ হচ্ছে না, ঠিক আছে? তো এইগুলোকে বলা হচ্ছে কি আমাদের স্ট্যাটিক ওয়েবসাইট। এবং ডাইনামিক ওয়েবসাইট সেগুলো যেগুলো হচ্ছে একটা নির্দিষ্ট সময় পর পর সেটার ডাটাগুলো নিজে থেকেই পরিবর্তন হয়, আপগ্রেড হইতে থাকে। সে ধরনের একটি উদাহরণ দিলে বলা যায়, আমরা তো কম বেশি সবাই ক্রিকেট খেলা দেখি, তাই না? ধরো ক্রিকেটে যখন আমরা স্কোর দেখতে চাই তখন আমরা কোথায় যাই, এই যে ক্রিকবাজ, সবাই একটু জানি এটা crickbuzz.com, সেখানে আমরা যাই, গিয়ে ওখানে দেখি, দেখবা ওখানে একটা ওভার শেষ হওয়ার সাথে সাথে বা একটা বল শেষ হওয়ার সাথে সাথে অটোমেটিক কিন্তু ওটার কি হয়, ওই বলে 6 হয়েছে বা 4 হয়েছে বা সিঙ্গেল হয়েছে না আউট হয়েছে না ডট খেলেছে, সেটা কিন্তু অটোমেটিক সেখানে চলে আসে, সেটাকে কিন্তু কেউ বারবার কেউ ইনপুট দিচ্ছে না, ঠিক আছে? ওটা কিন্তু অটো চলে আসতেছে। তো এই যে একটা সময়ের সাথে সাথে এই যে আমাদের ওয়েবসাইটের ডাটাটা যে পরিবর্তন হচ্ছে, এটাকে বলা হয় ডাইনামিক ওয়েবসাইট। তো আমরা কিন্তু ডাইনামিক এবং স্ট্যাটিক ওয়েবসাইট সম্পর্কে কিন্তু জানলাম, ঠিক আছে? তারপরের পয়েন্টটা হচ্ছে সাধারণ ওয়েব পেজ তৈরি করতেও অনেক কোড লিখতে হয়। আমরা একটা সাধারণ একটা ওয়েব পেজ তৈরি করব HTML দ্বারা, কিন্তু আমাদের কোড সেখানে অনেক বেশি কোড লিখতে হয়, এটা একটা সীমাবদ্ধতা। তারপর আছে নিরাপত্তার ব্যবস্থা ভালো না, তার মানে কি HTML-টা আমাদের সিকিউরড না। তারপর বলা হচ্ছে ওয়েব পেজ তৈরির জন্য অনেক কোড লেখার পরেও জটিলতার সৃষ্টি হয়। তার মানে কি ওয়েব পেজ আমি লিখছি, লেখার পরে মানে অনেকগুলো কোড লেখার পরেও আমার জটিলতা কিন্তু কমছে না। কেন? কারণ দেখা যাচ্ছে যে আমার কোথাও একটা মান পরিবর্তনের প্রয়োজন পড়েছে, মানে অনেক হিউজ কোড লিখতে হয়, সেই কারণে আমাদের দেখা যাচ্ছে যে আমরা একটা মান পরিবর্তন বা একটা কোড আমাদের ভুল হয়েছে সেটা ফাইন্ড আউট করতে আমাদের অনেক সময় লাগে, এই কারণে এটাও একটা তার সীমাবদ্ধতা। এখন আমরা দেখব HTML এর ট্যাগ বা সিনট্যাক্স কিভাবে হয় সেটা দেখব। আমরা জানি HTML এর ট্যাগ দুই প্রকার, একটা হচ্ছে এমটি ট্যাগ আর একটা হলো কন্টেইনার ট্যাগ। তো এমটি ট্যাগ কোনগুলো? আমরা জানি ট্যাগ কিন্তু শুরু হয় কোথা দিয়ে, এটা দিয়ে শুরু হয়, লেস দ্যান এবং গ্রেটার দ্যান দিয়ে কিন্তু ট্যাগ শুরু হয়, তাই না? তাহলে দেখুন আমরা কিন্তু জানি কি একটি ট্যাগের কি হয়, এই ট্যাগ কিন্তু প্রকাশ করা হয় আমাদের লেস দ্যান এবং গ্রেটার দ্যান চিহ্নের মাধ্যমে, তাই তো? তাহলে দেখো আমাদের যেই ট্যাগ কি হচ্ছে, যেই ট্যাগের স্টার্টিং এবং এন্ডিং থাকে, আমাদের এই জন্য এরকম লেস দ্যান স্ল্যাশ গ্রেটার দ্যান এরকম দিয়ে যদি আমাদের কোনো একটা যদি ট্যাগ দেওয়া থাকে, তাহলে এটাকে মনে রাখতে হবে এটা হচ্ছে কন্টেইনার ট্যাগ। আর যে ট্যাগের স্টার্টিং আছে কিন্তু কোনো এন্ডিং হয় না, সেটাকে বলা হয় এমটি ট্যাগ। দেখো যেমন এমটি ট্যাগের আমি কিছু উদাহরণ দিলে বুঝতে পারবা। যেমন বিআর, এটা দিয়ে আমরা একটা লাইনকে ব্রেক করা বুঝি, এটা শুধু আমাদের স্টার্টিং আছে, এন্ডিং নেই। তারপরে আছে আমাদের আইএমজি, এটাকে বলা হচ্ছে ইমেজ ট্যাগ। এটা দ্বারা আমরা কি করি, ইমেজ ইনসার্ট করি, কিন্তু এটার স্টার্টিং আছে, এটা শেষ নেই, এই কারণে এগুলোকে বলা হচ্ছে আমাদের কি এমটি ট্যাগ। এবং আমরা তাহলে একটু এই কন্টেইনার ট্যাগ একটু দেখি। কন্টেইনার ট্যাগের মধ্যে দেখো আমাদের পি দিয়ে একটা প্যারা শুরু করা বোঝায়, সেটাকে আমরা কি করতে হবে, প্যারা শুরু করলাম এবং সেই প্যারাটাকে আমাদের স্ল্যাশ পি দিয়ে কিন্তু আমাদের সেই প্যারাটাকে শেষ করতে হবে। তার মানে কি এটা একটি কন্টেইনার ট্যাগ, তাই তো? তারপরে দেখো আমাদের হেড H1, এটা একটাকে হেডিং বোঝায়। H1 আমরা শুরু করলাম, এটাকে কিন্তু আমাদের অবশ্যই শেষ করতে হবে, এই কারণে এটাকে বলা হয় কি কন্টেইনার ট্যাগ। আসলে এইভাবে একটি একটি করে বোঝানোর থেকে আমার মনে হয় আমরা সরাসরি কোডে চলে গেলে বা স্ট্রাকচারের মাধ্যমে বোঝাইলে ওটা বেশি এফেক্টিভ হবে। তো আমরা ওটা শুরু করি। আমরা এখানে
একটা করে কোড নিব এবং ওই কোডের কোনটা কিভাবে কাজ করছে সেটা আমরা বিস্তারিত বলবো এবং ক্লাসগুলো করবো, ঠিক আছে? ওটা আমাদের বেশি ইফেক্টিভ হবে। দেখুন প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি এখানে HTML এর বেসিক যে স্ট্রাকচার সেটা নিয়েছি। আমাদের HTML যখন আমরা শুরু করব কোড শুরুর প্রথম স্টেপটা হবে আমাদের HTML দিয়ে স্টার্ট করতে হয় আর HTML দিয়ে শেষ করতে হয়। তার মানে আমরা যে HTML এবং /HTML এটা লিখেছি, এইটির কাজ কি? স্টার্ট করা এবং কি করা? স্টার্ট থেকে এন্ড পর্যন্ত এটার কাজ করা। তার মানে কি, যেখানে HTML লেখা শুরু হয়েছে সেখান থেকে আমাদের কোড শুরু হবে এবং যেখানে গিয়ে আমাদের /HTML এসেছে সেখানে আমাদের কোডের শেষ, তাই তো? তারপরে কি হয়েছে, আমাদের হেডের মধ্যে আমরা কি দেব? আমরা হেডের মধ্যে যে হেডিং যেটা দিতে চাই বা টাইটেল যেটা দিতে চাই সেইটা হবে আমাদের হেডের মধ্যে দিতে হবে। হেডের মধ্যে দেখেন হেডটা কিন্তু অবশ্যই কি একটি কন্টেইনার, এই কারণে দেখুন হেড এখানে শুরু হয়েছে এবং হেড /হেড দিয়ে শেষ হয়েছে। হেডের মধ্যে আমরা টাইটেল দিব, টাইটেলে আমরা যা দিব, ধরেন টাইটেলে আমরা দিলাম ICT, তাহলে আমাদের যখন প্রোগ্রামটা শুরু করব তখন কিন্তু আমাদের টাইটেলে চলে আসবে, সেখানে একদম উপরে লেখা থাকবে ICT, তাই তো? তারপরে দেখুন টাইটেলটা কিন্তু আমাদের শেষ করতে হয়েছে, তার মানে কি টাইটেলটাও একটা কন্টেইনার ট্যাগ। এবার দেখেন আমাদের হেডটাকে শেষ করেছি, তার মানে এইটুকু আমাদের কি? এইটুকু আমাদের হেডিং। তাহলে HTML এর হেডিং হচ্ছে আমাদের এই পর্যন্ত, বডির আগ পর্যন্ত, তাই না? বডির আগ পর্যন্ত আমাদের এটা হলো হেডিং, আর এইটাকে বলা হচ্ছে আমাদের বডি পার্ট। তাহলে এইটুকু আমাদের কি? বডি পার্ট। বডির মধ্যে আমরা যা লিখবো সেটা হচ্ছে আমাদের বডি পার্ট হয়ে যাবে। তাহলে দেখুন বডি পার্টটা অবশ্যই কিন্তু আমাদের কি একটি কন্টেইনার, আর বডি পার্টের শুরু হবে এবং বডি পার্টের শেষ হবে। তাহলে দেখুন বডি পার্টের মধ্যে আমরা কি লিখতে পারি? বডি পার্টের মধ্যে আমরা দেখুন একটা প্যারা লিখবো। তাহলে দেখুন আমরা একটা প্যারাগ্রাফ বা টেক্সট কিছু লিখতে চাইলে আমাদের কিন্তু কি লিখতে হবে? আমাদের যে ট্যাগ ট্যাগটাকে নিতে হবে। ট্যাগ নিয়েছি, ট্যাগের মধ্যে ধরেন এখানে আমি লিখলাম চ্যাপ্টার 4, ঠিক আছে? তাহলে ট্যাগটা আমরা কিন্তু জানি কি ট্যাগটা কিন্তু আমাদের একটি কন্টেইনার ট্যাগ, তার মানে ট্যাগটাকে আমাদের কি করতে হবে? এটাকে /p দিতে হবে। কন্টেইনার ট্যাগের কিন্তু স্টার্টিং এবং এন্ডিং দুইটিই থাকবে, তাই না? তাহলে কিন্তু আমরা কিন্তু এটা দেখলাম। এখন দেখুন এইটাকে যদি, এই প্রোগ্রামটাকে যদি আমরা রান করি তাহলে আমাদের টাইটেলে পাবো ICT, হেডিংয়ের মধ্যে টাইটেলে পাবো ICT, বডির মধ্যে আমরা পাবো চ্যাপ্টার 4। এটা কিন্তু আমরা আউটপুট হিসেবে পাবো, এটাকে কিন্তু আমরা আউটপুট হিসেবে পেয়ে যাব। তো দেখুন আমরা তাহলে কিন্তু এখানে কি শিখতে পেলাম? দেখুন আমাদের বেসিক যে স্ট্রাকচারটা আছে HTML এর সেটি হচ্ছে এমন, HTML শুরু হবে, আমাদের যদি হেডিং দেওয়ার প্রয়োজন থাকে তাহলে আমরা হেডিংটা দিব, আদারওয়াইজ আমরা ফাঁকা রাখতেও পারি বা নাও দিতে পারি। তারপরে কিন্তু আমাদের বডি ট্যাগটা শুরু করতে হবে, তাই না? বডি পার্টের মধ্যে আমরা যত লেখালেখি আছে সবগুলো দিব, আর হেডিংয়ের মধ্যে আমরা যদি আমাদের যদি কোনো একটা হেডিং দেওয়ার প্রয়োজন পড়ে তাহলে কিন্তু আমরা এখানে দিতে পারি। তারপরে ধরেন আমার এখানে একটা হেডিং দেওয়া হয়েছে কিন্তু এর মাঝেও বডি পার্টের মধ্যে আমি একটা হেডিং দিতে চাই, তাহলে আমরা কি ট্যাগ ব্যবহার করব? আমরা কিন্তু H1 H2 এভাবে সিরিয়ালি কিন্তু আমাদের কয়েকটা ট্যাগ আছে, সেই ট্যাগগুলো ব্যবহার করতে পারবো। H1 দ্বারা বোঝানো হচ্ছে এই ট্যাগটা কি হবে? H2 ট্যাগের থেকে কি হবে? একটু বড় হবে। এটাকে কিন্তু অবশ্যই, এটা কিন্তু কন্টেইনার ট্যাগ, তার মানে /H1 দিয়ে দিতে হবে, এখানে /H2 দিতে হবে, আর এইখানে মাঝখানে থাকবে আমাদের লেখাটা, তাই না? তাহলে দেখো আমরা কিন্তু হেডিং উপরেও দিতে পারছি, হেডিং যদি আমাদের কোনো কিছু লেখার ভিতরে যদি হেডিং দেওয়ার প্রয়োজন পড়ে সেটিও কিন্তু আমরা করে দিতে পারতেছি। তো দেখো তাহলে ভিতরের হেডিং নিতে হলে আমাদের H1 H2 এগুলো নিতে হবে। এইটা দ্বারা একটু বড় বোঝায়, এটা দ্বারা তার থেকে একটু ছোট, H3 দ্বারা তার থেকে ছোট, মানে ফন্ট সাইজটা একটু ছোট বড় হবে, তাই তো? তো এই হচ্ছে আমাদের কি হচ্ছে একটা বেসিক স্ট্রাকচার। এটা চলুন আমরা বেসিক স্ট্রাকচারে দিয়ে আমরা কিছু কোড করার চেষ্টা করি। দেখো আমি এখানে একটা নিই, একটা লেখা নেই, I love বাংলাদেশ। I love বাংলাদেশ, হ্যাঁ।
তাহলে আমরা এই লেখাটাকে আমরা HTML এর ভাষায় লিখব। তাহলে HTML এর ভাষায় লিখতে হলে কি করতে হবে? ফার্স্ট অফ অল আমাদের কি করতে হবে? HTML যে আমাদের ট্যাগ আছে, কন্টেইনার ট্যাগ, সেটাকে লিখতে হবে। তারপরে কি করব? আমাদের হেডিং এর প্রয়োজন আছে। হেডিংয়ের কিন্তু আমাদের হেডিংয়ের কিন্তু প্রয়োজন নেই। তার মানে আমরা এখানে কি করতেছি? হেডিংটাকে আমরা এখানেই স্ল্যাশ দিয়ে দিচ্ছি, স্ল্যাশ হেডিংয়ের মধ্যে ফাঁকা রেখে দিচ্ছি। কি কোনো আমাদের হেডিং প্রয়োজন নেই, কারণ এখানে আমাদের হেডার চাইনি, তাই তো, এই কারণে দিচ্ছি না। তারপরে কি করব? আমরা বডি পার্ট শুরু করব। এখন বডি পার্ট কিন্তু শুরু করে দিয়েছি। বডি পার্ট শুরু করার পর এখন আমরা কি করবো? এটা একটা কি আকারে আছে বলেন তো? এটা একটা টেক্সট আকারে আছে না? টেক্সট আকারে থাকলে আমাদের কি নিতে হয়? আমাদের পি ট্যাগ নিতে হয়, তাই না? পি ট্যাগ নিয়েছি। পি ট্যাগের মধ্যে আমরা কি লিখবো এখন? আই লাভ বাংলাদেশ। আই লাভ বাংলাদেশ। এখন কি করতে হবে? পি কিন্তু একটি কন্টেইনার ট্যাগ, তার মানে অবশ্যই পি ট্যাগটাকে আমাদের ক্লোজিং করতে হবে, তাই না? এখন দেখেন কি করব? এখন আমাদের পি ট্যাগ নিয়েছিলাম, পি ট্যাগের ক্লোজিং শেষ। তার উপরের ট্যাগে যাব। তার উপর ট্যাগে কি আছে? বডি ট্যাগ। বডি ট্যাগকে এখন আমাদের ক্লোজ করতে হবে, স্ল্যাশ বডি ট্যাগ। তাহলে বডি ট্যাগটা ক্লোজ করেছি। তার উপরে কি আছে? হেডিং। হেডিংয়ের কিন্তু শুরু আছে এবং শেষ আছে, তার মানে এটার আর দরকার নেই। এখন দেখুন আমাদের কি কোন ট্যাগ আছে? HTML ট্যাগ। HTML ট্যাগ শুরু হয়েছে কিন্তু এখনো শেষ করতে পারিনি। তার মানে আমরা কি বলেছিলাম? HTML ট্যাগটা শেষ হবে একদম সবার শেষে গিয়ে। তার মানে HTML ট্যাগটা এখানে শেষ করে দিলে আমাদের আউটপুট পেয়ে যাব আই লাভ বাংলাদেশ, তাই তো? এখন দেখুন এই কথাটাই যদি আমাদের ইটালিক ভাষায় লেখা থাকতো। কি ভাষায়? ইটালিক ভাষায়। তার মানে কি? ইটালিক ভাষাটা একটু কি কোন দিকে যায়? একটু ডান দিকে একটু ঝোঁকানো থাকে। তাহলে আমরা সেটা কিভাবে লিখতে পারতাম বলেন তো? তাহলে দেখুন এটা আমাদের লিখতে হইতো জাস্ট এইটুকু একটু মুছলেই হয়ে যাচ্ছে। কি করব? আমরা পি ট্যাগটাকে শুরু করব, তাই না? পি ট্যাগ শুরু করব, তার ভিতরে আবার কি করব? আই ট্যাগ শুরু করব। আই ট্যাগ দিলে কি হবে? এটা লেখাটা আমাদের ইটালিক হয়ে যাবে। এইখানে আমাদের স্ল্যাশ আই দিতে হবে। আইটাকে শেষ করলাম কেন? কারণ যেটা শেষে শুরু করব সেটা প্রথমে যাই শেষ করতে হয়, এবং যেটা প্রথমে শুরু করব সেটা শেষ পরে গিয়ে হবে, স্ল্যাশ পি ট্যাগ। তাহলে এটা আমাদের কি হয়ে যাবে? ইটালিক হয়ে যাবে, একটু কাজ হয়ে যাবে ডানের দিকে, তাই তো? তাহলে দেখুন আমরা কিন্তু খুব সহজেই বুঝতে পারতেছি যে কিভাবে আমাদের একটি টেক্সটকে আমরা HTML ভাষায় প্রকাশ করব, টেক্সটটাকে যদি আমরা একটু ইটালিক করতে চাই সেটা কিভাবে করব, এবং এই টেক্সটটাকে যদি আমরা একটু আন্ডারলাইন করতে চাই, এভাবে আন্ডারলাইন করতে চাই, তাহলে এখানে জাস্ট আমাদের একটা কি করতে হবে? ইউ একটা আমাদের ট্যাগ নিতে হবে। এইখানে আমাদের কিন্তু আগে একটা স্ল্যাশ ইউ দিয়ে এই ইউ ট্যাগটাকে আমাদের শেষ করে নিতে হবে, তাই না? এবার দেখুন তাহলে আমাদের আন্ডারলাইন, ইউ দ্বারা আন্ডারলাইন বোঝায়, আন্ডারলাইন কিন্তু হয়ে গেল। তাহলে এখানে দেখুন আমরা নতুন কি শিখলাম? আই দ্বারা, এটা দ্বারা বোঝায় ইটালিক, ইটালিক ফন্ট, ইটালিক ফন্ট হয়ে গেল। আবার আমরা শিখলাম ইউ দ্বারা কি বোঝায়? এই ইউ ট্যাগ দ্বারা বোঝায় আন্ডারলাইন, আন্ডারলাইন বোঝায়, তাই না? তাহলে দেখুন আমরা কিন্তু আরো দুইটি জিনিস শিখলাম আমরা কোডের মাধ্যমে। এখন দেখুন এই আন্ডারলাইনটা আমরা কি করব? মাঝখান দিয়ে নিব, মানে কাটা চিহ্ন দিব, এরকম এরকম কাটা চিহ্ন আসবে। কাটা চিহ্ন দিতে গেলে আমাদের কি করতে হবে? দেখুন আন্ডারলাইনটা মুছে দিই। দেখুন এই কাটা চিহ্ন দেওয়ার জন্য আমাদের কি দিতে হবে? আমাদের পি ট্যাগ শুরু করলাম, পি ট্যাগের ওখানে শেষ আছে। এখন আমরা এখানে কি করব? মাঝখান দিয়ে কাটবো। তার মানে আমরা এখানে দিব DEL, ডেল ট্যাগ শুরু করব, আমাদের DEL ডেল ট্যাগ শেষ করে দিব। তাহলে দেখবেন আমাদের এখানে মাঝখানে এরকম কাটা চিহ্ন হয়ে যাবে, ঠিক আছে? এখন দেখুন তাহলে আমরা আরেকটা কি শিখলাম? এখানে ডেল, ডেল, ডেল যে আমাদের কি আছে? কন্টেইনার ট্যাগ আছে, এটা দিয়ে আমাদের কি বোঝায়? আমাদের এই লাইনের মাঝখানে কাটা বোঝায়। তার মানে লাইনের মাঝে, তাহলে লাইনের মাঝে দাগ। আপনি যেভাবে মনে রাখতে পারেন সেভাবে আপনি ওখানে লিখবেন, সমস্যা নেই। এখন দেখুন আমি এই আই লাভ বাংলাদেশ এটিকে আমি কি করব? বোল্ড করব, বোল্ড করব, এবং এই কাটা দাগ আছে, কাটা দাগ থাকবে, সমস্যা নেই। তাহলে আমি এখানে লিখতে পারি, এইখানে আমাদের আরেকটি ট্যাগ নিতে হবে, সেটি হচ্ছে বি ট্যাগ। দেখুন বি ট্যাগ নিলাম। বি ট্যাগের কাজ কি? বোল্ড করা, স্ল্যাশ বি। তাহলে বি ট্যাগের কাজ কি হচ্ছে? আমাদের
বি একটি অবশ্যই কন্টেইনার ট্যাগ। এই ট্যাগের কাজ হচ্ছে বোল্ড করা, ঠিক আছে, বোল্ড করা, লেখাটাকে মোটা করা, তার মানে এই লেখাটা তখন মোটা আকারে আসবে আমাদের। তো এই হচ্ছে আমাদের একটি টেক্সটে কিভাবে আমরা টেক্সটটাকে কি করতে পারবো, মোটা করতে পারবো, আন্ডারলাইন করতে পারবো, ইটালিক ফন্ট করতে পারবো, মাঝখানে কাটতে পারবো, এগুলো কিন্তু আমরা কিন্তু খুব সহজে এটা কিন্তু দেখলাম। এখন আমরা একটা দেখব, সেটি হচ্ছে এই টাইপের হবে H2O। এই লেখাটাকে আমরা কিভাবে কি করব, লিখবো, সেটাকে আমরা দেখবো। এখন যেহেতু আমাদের এই ট্যাগগুলো লাগবে, এই ট্যাগগুলো রেখে আমরা মাঝে যে লেখাগুলো ছিল, যেহেতু এটা টেক্সট তার মানে পি ট্যাগও লাগবে, এগুলো আমরা একটু মুছে দিই। এই ফরম্যাট কিন্তু আমাদের সব জায়গায় লাগবেই, মাস্ট, হ্যাঁ, এগুলোর মোছার কোনো অপশন নেই, এই কারণে এগুলো মুছিনি। এখন এইটা আমরা দেখব। দেখো আমাদের কি আছে এখানে, H2টা আছে কোথায়, নিচে। তাহলে এখানে আমাদের এক্সট্রা একটি কি নিয়ে আসতে হবে, কন্টেইনার ট্যাগ নিয়ে আসতে হবে আমাদের এক্সট্রা। তাহলে দেখো আমরা কিন্তু এক্সট্রা একটা কন্টেইনার ট্যাগ নিয়ে আসবো। তার আগে আমি একটু কথা বলি সাব এবং সুপ নিয়ে। সাবস্ক্রিপ্ট এবং সুপারস্ক্রিপ্ট। সুপার মানে কি, সুপার সবসময় উপরে বসে, সুপার বসবে ধরো এক্সের পাওয়ার স্কোয়ার, এরকম উপরে বসবে। আর সুপ মানে নিচে। তার মানে কি, একটা জিনিস বোঝার কিন্তু একটা সহজ ওয়ে আছে, সেটা হচ্ছে এরকম। আমি এটা মনে রেখেছিলাম, এই টেকনিকটা মনে রেখে, সেটি হচ্ছে বি। এই বি দেখো, বি এর যে জিরো মতো, সেটা কোথায় আছে, নিচের দিকে আছে। তার মানে সুপ যায় নিচে। আর সুপারস্ক্রিপ্ট, সুপারের এই যে পি এর জিরোটা দেখো মাথার উপরে থাকে, তার মানে এটা কোথায় যাবে, মাথায় বসবে। তার মানে কি, এটা হচ্ছে উপরে বসবে, সুপারস্ক্রিপ্ট হবে। আমি মনে রেখেছি, এখন আপনারা যেভাবে যেটা মনে রাখতে পারেন ওইভাবে মনে রাখবেন, সমস্যা নেই। এখন আমি এখানে টুটা কোথায় আছে বলেন তো, সুপ না সাবে আছে, অবশ্যই সাবে আছে। তার মানে এখানে আমাদের একটি এক্সট্রা সাব অ্যাট্রিবিউট নিয়ে আসতে হবে। এইখানে আমরা ভ্যালু দেবো, ভ্যালু কত আছে, 2, ভ্যালু আছে 2। এখন আমরা কি করব, আর কি আছে, নাই। তার মানে এখানে আমাদের সুপটাকে ক্লোজ করতে হবে। ক্লোজ করার পরে কি দিব, ও দিয়ে দিব। আর আমাদের এই যে পি ট্যাগটা ক্লোজ হয়ে গেল। তাহলে দেখো এইটার মাধ্যমে আমরা কিন্তু কি করতে পারলাম, H2O লিখতে পারলাম, তাই তো। এখন দেখো আমরা যদি a প্লাস বি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এইটাকে যদি আমরা লিখতে চাই HTML এর কোডের মাধ্যমে, তাহলে কিভাবে লিখবো সেটা একটু দেখি। আমরা কোনটা ব্যবহার করব, সাব এবং সুপ, তাই না, সাব এবং সুপ ব্যবহার করব কিন্তু আমরা। তাহলে আমরা এখান থেকে প্যারাটা শুরু করি, পি, কারণ এটা কিন্তু লেখা টেক্সট, এই কারণে পি দিয়ে শুরু করলাম। এখন কি করবো, এখানে আমরা লিখবো a প্লাস বি, তার কিন্তু কি লিখবো, তার উপর হোল স্কোয়ার না, এবার স্কোয়ারটা দিব। স্কোয়ারটা কি হবে, সুপারস্ক্রিপ্ট, সুপ, এটাকে আমরা সুপ কন্টেইনার নিয়ে নিলাম। কন্টেইনার ট্যাগ এখানে দিব কত, 2। এখানে আমরা কি করব, সুপটাকে স্ল্যাশ সুপ দিয়ে কন্টেইনারটাকে শেষ করে দিব, তাই না, হয়ে গেল। এখন কি লিখবো, ইজ ইকুয়াল টু এ, এরপরে কি আছে, সুপ 2 আছে, তাহলে এখানে লিখবো সুপ 2। আমরা সুপটাকে ক্লোজ করে দিব। এখন 2 প্লাস 2ab প্লাস বি এর মাথার উপর আবার 2 আছে, তাহলে এখানে আমরা একটা সুপ ব্যবহার করবো, সুপ 2 স্ল্যাশ সুপ। দেখো আমাদের কিন্তু সুপ এখানে শুরু করেছি, ভ্যালুটা দিয়েছি, সুপ শেষ করেছি। কেন, কারণ এখানে কিন্তু একটা স্কোয়ার, আর তারপরে দেখো আবার সমান এরপরে কিন্তু স্কোয়ার, এখানেও সুপ ব্যবহার করেছি, সুপ শেষ করেছি, এবং মাঝখানে ভ্যালু দিয়েছি। আবার এখানেও সেম করেছি, এইখানেও ভ্যালু দিয়েছি। এখন আমাদের শেষ করতে হবে কি, পি ট্যাগটাকে শেষ করবো। তাহলে এখানে স্ল্যাশ পি ট্যাগ শেষ করলে আমাদের কিন্তু কি হয়ে গেল, ভ্যালু কিন্তু আউটপুট ভ্যালু এটা হয়ে যাবে। তাহলে a প্লাস বি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এটাকে যদি আমরা HTML কোডের মাধ্যমে প্রকাশ করি, তাহলে কিন্তু আমাদের কোডটা হয়ে দাঁড়াবে এইভাবে, তাই তো। এইটা ছিল আমাদের সাব এবং সুপের ব্যবহার। তো আমরা কিন্তু এখানে বেশ কয়েকটি ব্যবহার শিখেছি। তো আমরা এইগুলো বাসায় একটু প্র্যাকটিস করব, নিজে একটু প্র্যাকটিস করার চেষ্টা করব। এই সাব সুপ এগুলো দিয়ে কিন্তু অনেক সময় নৈবেত্তিক আসে, অনেক সময় কতে এটা আসে। তো এইগুলো আমরা কিন্তু একটু বাসায় প্র্যাকটিস করব, ঠিক আছে। আর আগামী ক্লাস থেকে আমরা, যেহেতু এটা আমাদের প্রথম ক্লাসে বেশি কথা বলবো না, এর পরের যে ক্লাসগুলো আসবে সেই ক্লাসগুলোতে আমরা একটু বড় HTML কোড করার চেষ্টা করব, যেগুলো একটু ক্রিটিক্যাল
টিপিক্যাল টাইপের সেগুলো আমরা একটু শিখবো, বেসিক শিখবো, প্লাস আমরা সেটার প্রয়োগ দেখব। তো আজকে আমরা যেই ট্যাগগুলো শিখেছি সেই ট্যাগগুলোর আমরা প্রয়োগও কিন্তু দেখেছি। তো আমরা একটা একটা করে ট্যাগ শিখবো এবং সেটার প্রয়োগও কিন্তু দেখবো আমরা, ঠিক আছে? তো এইভাবে শিখলে আমার কাছে মনে হয় আপনারা বেশি উপকৃত হবেন, এই কারণে আমি এই পদ্ধতিটা বেছে নিয়েছি। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের মতো এই পর্যন্তই ক্লাস। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।